এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topovan Health Private Limited, Life Care Hospital. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় আপনারা জানেন, এই সন্ধ্যে 7টা আমাদের খুব জনপ্রিয় প্রোগ্রাম। আমরা বলছি না, দর্শক বলছে। আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কি করি, জেলা আমাদের ছেলেরা মানে দিনের বাছাই করা যে খবর থাকে, দেখুন খবর অনেক থাকে, তার মধ্যে বাছাই করা যে খবর আছে সেই খবরগুলো কতটা গুরুত্ব একদম সেটা নিয়ে আলোচনা করি। সেই সঙ্গে থাকে সেই জেলার রিপোর্টার, আমাদের প্রতিনিধি থাকে, এবং তার বিশ্লেষণ। আর সেই সাথে আপনাদেরও একটা বড় সুযোগ রয়েছে যে আপনারা আপনাদের মতো করে কিন্তু মন্তব্য দিতে পারেন, আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেটা হয় দেখবেন, একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে, 18 দিয়ে একটা টোল ফ্রি নাম্বার যাচ্ছে, 1800345341। এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন বা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন যে আপনারা কি বলছেন। আমাদের খবর প্রসঙ্গে আপনাদের মতামতটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনারা কীরকম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে খবর আমরা পরিবেশন করছি সেই খবরের পরিবেশনের মধ্যে দিয়ে কতটা গুরুত্ব আর কি, সেটা নিয়ে। ঠিক আছে, আমরা তাহলে প্রথম খবরের দিকে আসি। আপনি জানেন আমাদের পৌষ মাস তো পড়েই গেল, গায়ে একটু ঠান্ডা হাওয়া লাগছে, আর এই ঠান্ডা হাওয়া লাগতেই আমরা বুঝতে পারছি পৌষ মাস পড়ে গেল। আর পৌষ মাস মানেই হচ্ছে যেটা বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পৌষ সংক্রান্তির দিনে একটা আলাদা আমেজ, মানে যারা একবার মানে গঙ্গাসাগর যান তারা মনে করেন একেবারে তাদের পূর্ণতা সম্পূর্ণ হয়। কেন এরকম পূর্ণতা? কারণ হয় কপিল মুনির আশ্রম, সাগর সঙ্গমের একটা জায়গা, সুন্দর এই পরিবেশ। কিন্তু গঙ্গাসাগর 2026 সালের একটা আতঙ্ক রয়েছে, আপনাদের বলেই দিই। কারণ হচ্ছে এবার কিন্তু কুম্ভ মেলা নেই, সুতরাং দর্শক বেশি হবে, মানে তীর্থযাত্রী অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। পুণ্যার্থীর সংখ্যা অনেক বাড়বে বলে সরকার পক্ষ থেকে অনুমান করছেন, কারণ সেই মানে সংখ্যাটা এবার কিন্তু রেকর্ড সংখ্যক হতে পারে। তাই 2026 সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী 8ই জানুয়ারি থেকে। চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগর তটে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন। সেই সাথে আমাদের রাজ্য সরকারও যথেষ্ট চিন্তায় রয়েছে, কারণ হচ্ছে এত মানুষের সমাগম হবে, সেই মানুষগুলো তাদের থাকা, পুণ্য লোভাতুর মানুষগুলো আসবে পুণ্য স্থানের। সবচেয়ে বড় কথা হচ্ছে মকর সংক্রান্তির দিনে স্নান করা, সেইটা সবাই টার্গেট করে সেই দিনটাতে। তবে অনেকের কাছে এই পৌষ মাসে পৌঁছানোটাই একটা বড় ব্যাপার, কিন্তু কিভাবে পৌঁছাবে, কেমনভাবে পৌঁছাবে সেটা তো পরে হবে। দেখুন, তার আগে বরঞ্চ আমরা প্রস্তুতিটা দেখি। প্রস্তুতি পর্ব চলছেন, আমাদের সেচ মন্ত্রী স্বয়ং সেখানে পৌঁছে গেছেন, তিনি কি বলছেন একটু প্রতিবেদনটা দেখব, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করব আমাদের যিনি জেলা প্রতিনিধি আছে তার সঙ্গে। আগামী 18ই জানুয়ারি থেকে চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগর তটে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। এই বিপুল জনপ্লাবন সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী
মানস রঞ্জন ভূঁইয়া, বিডিও কানাই কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন মন্ত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং সাগর অর্থাৎ গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা পরে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আজকে আমরা প্রগ্রেস অফ ওয়ার্ক, আমরা কাজের অগ্রগতিটা আমরা যে এক্সপেক্টেড টাইম লিমিটগুলো বেঁধে দিয়েছিলাম সে অনুযায়ী এগোচ্ছি কিনা বা কোনো জায়গায় ফাঁক থাকলো কিনা। আমাদের সর্বোচ্চ এবং উৎকৃষ্ট মানের ইঞ্জিনিয়ারকে আমরা তার হেডকোয়ার্টার থেকে তুলে নিয়ে এসে এখানে 1 মাস বসিয়ে দিয়েছি, সুমন্ত চ্যাটার্জিকে। সঙ্গে নিরঞ্জন বাবু আছেন, নিরঞ্জন সিং, ওর প্রচুর অভিজ্ঞতা। উনি তো ট্রান্সফার হয়ে গিয়েছিলেন অন্য জায়গায়, ওকে আমরা ফর দ্য টাইম বিং তুলে নিয়ে এসেছি এখানে আবার। আর আমাদের তো এখানকার সেনাপতি আছেন, চেয়ারম্যান স্যার সীমন্ত, তো সে দেখাশোনা করছে। এসডিপিও সাহেব আছেন, বিডিও আছেন। আর আপনারা তো জানেন এখন এসআইআর এর কাজ হচ্ছে এবং গঙ্গাসাগর কোনো অফিসারদের আমরা খুব একটা ডিস্টার্ব করতে চাই না। তো পুলিশ ফোর্স, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অল ইন এ কম্প্যাক্ট ইউনিট আমরা কাজ করার চেষ্টা করছি। প্রস্তুত দেখলেন আজকে? অনেকটাই ভালোই। প্রগ্রেস ইজ ভেরি গুড। আপ টু দি টাইম লিমিট ডাইরেক্টিভ মেনে চলছেন এখানকার এজেন্সি এবং ইঞ্জিনিয়াররা। স্থানীয় মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা অত্যন্ত ভালো। আর আমাদের মন্ত্রী বঙ্কিমবাবু, তিনি তো সবসময় লেগে আছেন। পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে প্রায় 30 কোটি ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং ও পলি তোলার কাজ চলছে। এর ফলে জোয়ার ভাটার উপর নির্ভরতা কমিয়ে দীর্ঘক্ষণ ভেসেল পরিষেবা সচল রাখা সম্ভব হবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুণ্যার্থীদের থাকার জন্য অতিরিক্ত যাত্রীনিবাস, বাফার জোন তৈরি করা হচ্ছে। প্রশাসনের মূল লক্ষ্য সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই মন্ত্রকে সামনে রেখে পুণ্যার্থীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন মেলা উপহার দেওয়া। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যেটা বলছিলাম, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনাদের যেটা বলি, আচ্ছা, অনেকেরই প্রশ্ন করেন বা আমাদের এই খবর যখন টেলিকাস্ট আসে অনেকের প্রশ্ন থাকতে পারে গঙ্গাসাগর যাবেন কিভাবে। তবে আপনাদের বলি, এই পৌষ মাসটা না যাওয়াই ভালো, কারণ এই সময়টা এত মানুষের ভিড় হয়, বিশ্বাস করুন প্রচুর মানুষের ভিড় হয়। আর এই এত মানুষের ভিড় মানে আপনারা ভাবতে পারবেন না। বরঞ্চ এই পৌষ সংক্রান্তির দিনটা চলে যাওয়ার পর শান্তি নিবৃত্তে কিন্তু আপনাদের ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে কপিল মুনির আশ্রম, সাগর সঙ্গম দারুণ লাগবে। কিভাবে যাবেন ভাবছেন? হ্যাঁ, এটা দিয়ে আমরা বলতেই পারি আপনারা কিভাবে যাবেন, কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র খবর করা না, আপনাদেরকে একটা গাইড দেওয়াও আমাদের লক্ষ্য। দেখুন, গঙ্গাসাগর নিয়ে প্রস্তুতি চলছে, প্রায় কোটি মানুষ আসবে আশা করা যেতে পারে। সেই জায়গায় প্রস্তুতি নিয়ে চলছে সরকার পক্ষের তদ্রুকি। আমরা চেষ্টা করব, আমাদের যিনি প্রতিনিধি আছে তার সঙ্গেও বলার চেষ্টা করব, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কি প্রস্তুতি চলছে। আজকে আরও একটা বড় খবর হয়েছে যে মাননীয় শুভেন্দু অধিকারীও সেখানে পৌঁছে গেছেন, কপিল মুনির আশ্রমে মাথা ঠেকিয়ে এসছেন, ভক্তিভরে প্রণাম করে এসছেন। আসলে কেউ গঙ্গাসাগর যাবে, কাকদ্বীপ যাবে, গঙ্গাসাগর যাবে, এটা তো হয় না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সার্বিক রিপোর্টটা কি আজকে মানে কেন মন্ত্রী গেল, কি দেখলো, পুরো সার্বিক যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটু জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের জেলা প্রতিনিধি যিনি রয়েছেন রেবতী মালি, আপনারা জানেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার খবরের বলতে গেলে একদম খনি বলা যায়। সেই জায়গায় যারা আমরা দক্ষিণ 24 পরগনার যিনি প্রতিনিধি রয়েছে, আমার তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। রেবতী, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। একদম তুমি বলো, আর তো হাতে গোনা কয়েকটা দিন, মানে পৌষ মাস তো পড়েই গেল।
দক্ষিণ চব্বিশ পরগনার পবিত্র পীঠস্থান হচ্ছে গঙ্গাসাগর, কাকদ্বীপ হয়ে যেতে হবে। এবার আমাকে বলো প্রস্তুতি কেমন চলছে? দেখো, 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন হবে। তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেখানে গিয়ে তিনি একবারে মেলা পরিদর্শন বলো আর একবার উদ্বোধন বলো তিনি করবেন। তার আগেই কিন্তু সেচ মন্ত্রী এবং সেচ মন্ত্রী কানাইলাল এবং বিডিও কানাইলাল ভূঁইয়া এবং সেচ মন্ত্রী মানস কুমার ভূঁইয়া তারা কিন্তু যথারীতি চারিদিক পরিদর্শন করছে, বিশেষ করে মুড়িগঙ্গা নদী এবং কচুবেড়িয়ার যে সমস্ত মেন মেন পয়েন্ট গুলো আছে তারা চারিদিক খতিয়ে দেখছে। কারণ এবছর প্রায় 1 কোটির উপরেও পুণ্যার্থীরা আসবে বলে এটা অনুমান করা হচ্ছে। এবছর কুম্ভ মেলা না থাকার জন্যই কিন্তু অনুমান করা হচ্ছে এত পুণ্যার্থী হবে। সেই কারণটা চারিদিকে একবারে পরিদর্শন করছে, যাতে কোনো মানুষের যে সমস্ত দর্শনার্থীরা আসবে তাদের জন্য কোনো সমস্যার মুখে না পড়তে হয় এবং রাস্তাটা প্রায় এবং যে কচুবেড়িয়ার যে সমস্ত ভেসেল গুলো এবারে কাকদ্বীপ 8 নম্বর ঘাট থেকে কচুবেড়িয়া যাবে, যেটা সাগরে পৌঁছাবে, সেইখান পর্যন্ত যে একবারে নদীর যেটা ড্রেজিং এর কাজ চলছে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে, যে ড্রেজিংটা একবারে জোয়ার ভাটার সময় কোনো কারণে ভ্যাসেল যেন সমস্যার সম্মুখীন পড়ে না যায়। কারণ এই বালি থাকার কারণে ভ্যাসেল গুলো কোনো কোনো সময় লেগে গেলে পুণ্যার্থীরা সেখানে সমস্যার মধ্যে পড়ে। তার কারণে সেটা থেকে 30 কোটি টাকা ব্যয় ড্রেজিং এর কাজ চলছে কয়েক মাস ধরে। এরকম ভাবে কিন্তু গঙ্গাসাগর মেলাটা চারিদিকে খতিয়ে দেখছেন যে সমস্ত, তার সঙ্গে সমস্ত পুলিশ কর্মীরা, রাজ্য সরকারের পুলিশ কর্মীরা মোতায়েন করা আছে, কোনো দিকে কোনো রকম ভাবে সমস্যা যাতে না হয়। এবং ইতিমধ্যে ড্রোন ক্যামেরা এবং সিসি ক্যামেরা চারিদিকে বসানো হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারও নজরদারি রেখেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু নজরদারি কড়া নজরদারি রেখেছে। তো একটা জিনিস তো রেবতী বলা যেতেই পারে, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে লক্ষ লক্ষ কয়েক কোটি মানুষও কোনো এক সময় এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোটি মানুষের যখন জনসমাগম হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা এর আগে আমরা ঘটতে দেখিনি। গত বছরও খুব নির্বিঘ্নে বলা যেতেই পারে যে গঙ্গাসাগর মেলা হয়েছে। দেখো, গত বছর যে মেলাটা হয়েছিল কুম্ভ মেলা থাকার জন্য কিন্তু পুণ্যার্থীরা কম এসেছিল, কিন্তু সুস্থভাবে মেলাটি সম্পন্ন হয়েছে, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা কোনো ঘটেনি। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে এবছরও কড়াকড়ি নজরদারি করছেন এবং ইতিমধ্যে তিনটে প্রায় বাস স্ট্যান্ড বাড়ানো হয়েছে। অর্থাৎ আচ্ছা, যে কচুবেড়িয়া থেকে যে গঙ্গাসাগর মেলা পৌঁছানোর পর্যন্ত যে একটাই সড়ক রাস্তা ছিল, তাকে আরেকটা দুটো বাস স্ট্যান্ড করে যথারীতি সেই বাস স্ট্যান্ড থেকে আরো যাতে পুণ্যার্থীরা সহজ সরল ভাবে এবং ভিড়ভাট্টা থেকে এড়িয়ে তারা যেতে পারে তার জন্য আরো সড়ক পথের ব্যবস্থা করেছেন। এবং তোমাকে বলে রাখি, যে জায়গাটা কপিলমুনির মন্দির, যেখানে পুণ্যার্থীরা দর্শন করতে যাবে এবং যে জায়গায় তারা স্নান করতে যাবে, সবাই বলে গঙ্গাসাগর কিন্তু সবার ভাগ্যে থাকে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই কারণেই হচ্ছে এই গঙ্গাসাগর মেলায় প্রচুর পুণ্যার্থীরা ওই দর্শনার্থীরা কিন্তু ওখানে উপস্থিত হয়, সেই কারণে প্রচুর ভিড় হয়। এই যে পৌষ পার্বণের মেলা, এইখানে যে এত মানুষের ভিড় হয়, সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থাগুলি রাখছে, একবারে লট নম্বর 8 এর ঘাট থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে যে কয়েকটি অতিরিক্ত ভ্যাসেলের ব্যবস্থা করেছেন এবং যে ভ্যাসেল যাতে না দুর্ঘটনায় পড়ে তার জন্য আউটসাইডে অর্থাৎ যে সমস্ত লঞ্চ বোট এগুলো ব্যবস্থা করেছে প্রশাসনিক তরফ থেকে। একবারে জলপথে কিংবা স্থলপথে সব জায়গা থেকে ব্যবস্থা করে রেখেছে, যাতে কোনো রকম সমস্যা হলেই কিন্তু তারা তৎপরতার সঙ্গে সমাধান করতে পারে, সেরকম ভাবেও ব্যবস্থার প্রস্তুতি চলছে। একদম অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। আরেকটু জানার ইচ্ছা রয়েছে। দেখো, আমরা জানি এই পৌষ মাসে প্রচুর ভিড় থাকবে, সাধারণ মানুষের যাওয়া একটা দুষ্কর ব্যাপার, মানে মানুষের ভিড় একদম সমাগমে গম গম করবে পুরো এলাকা। আমার খুব জানার ইচ্ছা যে যদি কেউ মনে করে মকর সংক্রান্তির পরে গঙ্গাসাগর যাবে, সে কিভাবে যাবে? দেখো, যদি কলকাতা থেকে আসা হয় তাদেরকে শিয়ালদাগামী ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। কাকদ্বীপ স্টেশন থেকে নেমে ওখানে অটো পাওয়া যায়, অর্থাৎ টোটো অটো সব রকম থাকে। ওখান থেকে ডাইরেক্ট বাসও আছে, এসে লট নম্বর 8 এ নামতে হয়। ওখান থেকে নেমে টোটো ধরে লট নম্বর 8 ঘাটে যাওয়ার পরে ভ্যাসেল ধরে কচুবেড়িয়া থেকে ডাইরেক্ট ওখান থেকে বাস পাওয়া যাচ্ছে বা ছোট ছোট টেম্পু গাড়ি যেগুলো সেগুলো পাওয়া যাচ্ছে, ডাইরেক্ট যাচ্ছে কিন্তু গঙ্গাসাগর মেলা। এইভাবে কিন্তু গঙ্গাসাগর মেলাতে সহজেই যাওয়ার সহজ উপায় যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য।
তাহলে একটা কথা হচ্ছে, এই মেলা মানেই তো প্রতীক্ষা শুধু বাইরের মানুষের জন্য নয়, এলাকার মানুষের রুজি রোজগারের একটা বড় যোগান তো এই কাকদ্বীপের, যদি বলা যায় কাকদ্বীপ এসেই সবাইকে যেতে হবে, অনেকে নামখানা হয়েও যেতে পারে, মানুষের রুজি রোজগারের একটা বড় জায়গা খুলে যাবে এই 1 মাস ধরে। দেখো, এই যে গঙ্গাসাগর দ্বীপটি একবারে চারিদিক নদী বেষ্টিত, এই এলাকার মানুষ সারা বছরে কিন্তু তাদের যে ইনকামটা এই গঙ্গাসাগর মেলার উপরে করেই নির্ভর করেই তারা বেশিরভাগ জীবিকা নির্বাহ করে। কারণ এই যে 1 কোটি পুণ্যার্থীরা আসবে, তাদের এই তারা বিভিন্ন ধরনের দোকান দেয়, অর্থাৎ তাদের ইনকামের সোর্সটা হচ্ছে কি ওই এলাকায়, তারা ওইখান থেকে তারা রুজি রোজগার তারা সারা বছরের জন্য গুছিয়ে নেয়। অর্থাৎ তারা যে ওই 1 মাস জুড়ে যে রোজগারটা করে, তাদের সারা মাসে তাদের পুঁজিটা তারা রোজগার করে। এবং শুধু শুধু সাগরদ্বীপ এলাকার বাসী নয়, এই মেলাটা এই 1 কোটি মানুষ হবে, এই মেলাতে শুধু সাগরদ্বীপ বাসী ছাড়াও বিভিন্ন বহু জায়গা থেকে মানুষের সমস্ত ডবল আসে। সেখানে বিভিন্ন অনেক রকমের সমস্ত রকমের জিনিস যা পাওয়া যায় এখানে। বিশেষ করে গঙ্গাসাগরের শঙ্খ বা শাঁখা জাতীয় কোনো নদী জাতীয় জিনিসটাই বেশি কিন্তু মানুষের চাহিদা থাকে। সেই কারণে রুজি রোজগার যেমন একটা দিক থাকে, তেমনি অন্য দিক বিভিন্ন এলাকার মানুষের কিন্তু একটা রোজগারেরও একটা দিক থাকে। কারণ ব্যবসায়ী ভিত্তিক যারা আছে তারা কিন্তু বিশেষ করে লাভবানই হয় ওই জায়গাটাতে এসে কয়েকদিনের মেলাতে। একদম খুব ইম্পর্টেন্ট। তুমি আজকে শুনলাম নাকি শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। দেখো, আজকে শুভেন্দু অধিকারী কিন্তু আসার কথা ছিল, এটা এই পূর্বাভাসটা কিন্তু সবার মধ্যে ছড়িয়েছিল। কিন্তু আরো একটা উল্টো দিকে দুর্ভাগ্য ছিল যে কোর্টের কোনো অর্ডার ছিল না উনি আসার জন্য, সেই কারণে অনেকে কিন্তু ইতস্তত বোধ করেছিল। সেই কারণে কিন্তু যখনই সবার অনুমতি পাওয়া, প্রথম থেকে সবার অনুমতিটা নাকচ করা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কোর্ট থেকে অর্ডার নিয়েই তিনি সরাসরি গঙ্গাসাগরের একবারে চৌরাঙ্গি রোডে এসে তিনি মিটিং করেন। এবং তার একটাই বক্তব্য ছিল, যেখানে জনসভা করব সেখানে কেন অনুমতি পাওয়া যাবে না। কিন্তু এই কারণে অনুমতি রাজ্য সরকার বলো আর কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এটাই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু কোন রকম কোনো ত্রুটি ছিল না। কিন্তু এই কারণে তারা অনুমতি দিচ্ছিল না যে এত বড় একটা সাগর মেলা, সেই কারণে প্রচুর মানুষের টহল, যেখানে যাতায়াতের এখন থেকেই যেখানে মেলার প্রস্তুতি নিয়ে মানুষের চিন্তার শেষ নেই, সেখানে একটা এত বড় একটা রাজনৈতিক মহলের জনসভা হবে। সেই কারণেই কিন্তু ইতস্তত বোধ করেছিল। কিন্তু কোর্টের অর্ডার পাওয়ার ফলেই কিন্তু শুভেন্দু অধিকারী আসেন, কিন্তু এসে তিনি তার সভাটি কমপ্লিট করেন। কপিল মুনির আশ্রমে গিয়ে পুজোও দেন, এটা শোনা যাচ্ছে, তাই তো? তিনি প্রথমে এসেই কপিলমুনি আশ্রমে তিনি পুজো দেন, তারপরে এসে তিনি সভা শুরু করেন। কিন্তু সবার শুরুতেই তিনি বাবর মসজিদ নিয়ে তিনি উল্লেখ করেন এবং সেই নিয়ে তিনি কটাক্ষ উক্তি করেন একবারে রাজ্য সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একবারে সরাসরি তিনি তীর ছুড়ে দেয় এই বাবর মসজিদের বিষয় নিয়ে। একদম, অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। একদম আমরা যে বিষয় নিয়ে বললাম, একদম দেখুন রেবতীর কথায় যদি শোনেন তাহলে রেবতী যে কথা বলছে যে এবছর আশঙ্কা করা হচ্ছে কোটির উপরেও দর্শক কিন্তু এবার গঙ্গাসাগর মেলায় হবে। একবার ভেবেছেন আপনার পাড়ায় 100টা লোক আপনি নাজেহাল হয়ে যান, আর সেখানে গঙ্গাসাগরে 1 কোটির উপরে এবার দর্শনার্থী হবে। পুণ্যার্থী বলবো, দর্শনার্থী বলে ভুল হবে, পুণ্য লোভাতুর মানুষ আসবে। আচ্ছা একটা ভাবুন তো, এই 10 লক্ষ লোক, মানে 10 লক্ষ না, 1 কোটি লোক তো ধূপকাঠি কিনবে। আমার বিষয়টা একটু ভাববেন যে এই 1 কোটি লোক ধূপকাঠি কিনবে, সেই ধূপকাঠির প্যাকেটগুলো প্লাস্টিকের। এই 1 কোটি লোকের মধ্যে 10 লক্ষ লোক অন্তত চিপসের প্যাকেট খাবে তো। এবং এই 10 লক্ষ লোকের মধ্যেও অন্তত 3 লক্ষ লোক গুটখা খাবে। তাহলে এগুলো যে প্লাস্টিকগুলোর কথা আমি বলছি, সেই প্লাস্টিকগুলো কি হয়, গুটখার যে প্লাস্টিক, ধূপকাঠির প্লাস্টিক, আপনার লেজের প্লাস্টিক, বিভিন্ন কুরকুরের প্লাস্টিক, এ তো অন্তত 1 কোটির মধ্যে অন্তত 10 লাখ লোক তো ব্যবহার করবে। ভাবুন তো, এই পরিমাণ যখন প্লাস্টিক সমুদ্র তটে জন্মাবে তখন সেটা কি হবে, সেটা আর পবিত্র থাকবে? সেই সঙ্গে সেখানে বর্জ্য পদার্থ, মানুষ সেখানে থাকবে, তার প্রাতক্রিয়া করবে। তার জন্য আপনাদের বলে রাখি, আমরা গঙ্গাসাগর নিয়ে গত বছর আমরা যখন গঙ্গাসাগর নিয়ে যাই কথা বলি, বঙ্কিমবাবু নিজে উদ্যোগ নিয়ে কয়েক বছর ধরে এই কপিল মুনির মানে গঙ্গাসাগরের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখার জন্য একটা ম্যানেজমেন্ট তৈরি করেছেন,
একটা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করে। তারা কি করে, এই সমস্ত প্লাস্টিকের বোতল থেকে শুরু করে সেগুলো সেগ্রিগেশন করে, অর্থাৎ বিভিন্ন আবর্জনাকে তারা ভাগ করে। হ্যাঁ, আপনারা ভাবছেন কোটি লোক আসবে, তাদের প্রাতক্রিয়া, তাদের খাওয়া দাওয়া, উচ্ছিষ্ট খাবার দাবার, তাদের প্লাস্টিক, একটা আবর্জনা স্তূপ তৈরি হবে। ভাবুন, সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই হবে, শেষ দিন একটু বেশি হবে, কিন্তু এই পৌষ মাস জুড়ে মানুষ সেখানে আসছে। একবার শিয়ালদা প্ল্যাটফর্মের সাউথে যান, দেখবেন মানুষ বসে আছে, বিবাদী বাগে যান, দেখবেন সাধু সন্তরা বসে আছে, সবাই আসছেন। তো এই মানুষগুলো যে আবর্জনা গঙ্গাসাগরে ফেলে আসবে, সেই আবর্জনা যদি গঙ্গাসাগরে থাকে, আবর্জনা মানে ওই আবর্জনায় পবিত্রতা হারিয়ে যাবে, কিন্তু তা করতে দেয় না স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন মানে এটা আপনাকে ধন্যবাদ দিতেই হবে, এত মানুষের সমাগম হয়, তার আবর্জনাকে সেগ্রিগেশন করা হয়, সেগুলোকে ভাগ করা হয়, উচ্ছিষ্ট মল এগুলো দিয়ে একটা জৈব সার তৈরি করা হয়। আমরা গিয়ে দেখেছি সেগুলো ধাপে ধাপে বালি দিয়ে চাপা দিয়ে রাখা হয়, তারপরে একটা নির্দিষ্ট সময় সেগুলো খুলে দেওয়া হয়, খুলে দিয়ে সেখানকার জমিতে সেগুলো সার হিসাবে ব্যবহার করা হয়। 1, 2 নম্বর, গত বছর থেকে মানে গত 3 বছর থেকে একটি বাইরের একটি কোম্পানির সাথে তারা যৌথভাবে এখানকার যে প্লাস্টিক যেগুলো আছে, যেগুলো মানে সহজে মাটির সাথে মেশে না, যেগুলো মাটির সাথে মিশে না, সেই প্লাস্টিকগুলোকে সংগ্রহ করছে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে বিশিষ্ট মানে পরিবেশবিদ মীনাক্ষীদির সঙ্গে। তো উনি কিন্তু আমাকে একদম পরিষ্কার একটা কথাই বলেছিলেন যে এইগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া যায় বিপ্লব দা। এটাকে কোথায় ব্যবহার করে, এই গুটখা বা লেজ এই ধরনের ইসেগুলোকে এটা সিমেন্ট ফ্যাক্টরিতে একজন জ্বালানি হিসাবে ব্যবহার করছেন। তাহলে এই সমস্ত কিছুটা আবার ওয়েস্ট ম্যানেজমেন্টের হাত ধরে আবার কপিলমুনি যে মানুষ যে আবর্জনা করে রেখে এসেছিল সেটা কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে তোলেন। তাহলে এটা একটা বড় ব্যাপার না? এটা একটা সরকারের একবার আপনি শুধু নিজের মনে ভাবুন যে 1 কোটি মানুষ গিয়ে ধূপকাঠি জ্বালাবে, তার ধূপকাঠির প্যাকেট, গুটখার প্যাকেট, তার লেজের প্যাকেট, যেগুলো মাটির সঙ্গে মেশে না, সময় লাগে, সেইগুলো কোথায় যায়? সেইগুলোকেই সংরক্ষণ করে মানে সেগ্রিগেশন করে তার ভাগ ভাগ করে সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করার মতো করে আবার ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, এটার একটা বড় কাজ কিন্তু সেখানকার স্থানীয় প্রশাসন করে, সেখানকার বিডিও, সেখানকার প্রশাসনিক অধিকর্তারা এবং সেখানকার মন্ত্রী বঙ্কিমবাবু সবাই মিলে এই কাজটা করে বলেই প্রত্যেক বছর মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে যেতে পারে এবং সেখানকার যে মানুষ আছে তারা সুস্থভাবে থাকতে পারে। এই জায়গাটাকে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনকে অবশ্যই একটা স্যালুট দিতে হয়। আচ্ছা, আমরা এবার পরের খবরে যাব। আমি পরের খবরে অবশ্যই হাওড়ার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে যাব। আপনাদের জানিয়ে রাখি কেন পূর্ব মেদিনীপুরের দিকে যাব। তাহলে বুঝতে পারছেন গঙ্গাসাগর আসছে, আপনাদের যদি যেতে হয় এই সময় একটু ঘুরে আসতে পারেন, মানে অথবা পৌষ মাস শেষ হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা কিন্তু। এবার আমরা একটু পূর্ব মেদিনীপুরের দিকে যাব, আমরা প্রসূনের সঙ্গে কথাও বলবো এই বিষয় নিয়ে। গত 14ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অজায়ার মাঠের জলাশয় থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। মৃত্যুর তদন্ত নেমে মানে ফেলে আসা হেলমেটের সূত্র ধরে তদন্ত চালিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। ভাবছেন, একটা অজ্ঞাত পরিচয়ের বডি পাওয়া গেছিল। আমি আপনাদের কদিন ধরেই বলছিলাম যে পুলিশ যদি চেষ্টা করে, পুলিশ সব পারে। পুলিশের মাথার উপর যদি কোনো রাজনৈতিক না চাপ থাকে, পুলিশ, আমাদের কলকাতা পুলিশ কেন, আমাদের বাংলার পুলিশ সর্বোত্তম। কিন্তু ওই যে কোথাও গিয়ে স্বার্থান্বেষী একদল মানুষ তাদের মাথার উপর হাত রেখে দিলে তারা কাজ করতে পারে না, এটা একদম পরিষ্কার। আবার কোথাও কোথাও আছে পুলিশ ইচ্ছাকৃত করেও করে না, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে শুধু একটা হেলমেট, একটা মৃতদেহের পাশে একটা হেলমেটকে কেন্দ্র করে এবং স্থানীয় এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে তারা কিন্তু অপরাধীকে ধরে ফেলে। শুনলে অবাক হবেন, কে অপরাধী জানেন? যিনি মারা গেছেন তার মেসো এবং মাসি। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে জানব, কারণ কেন মারল, মাসি মেসো কেন তাকে মারল, এই পুরো বিষয়টা নিয়েই কথা বলবো। তাহলে আমি আগে আমাদের প্রতিবেদন যেটা আছে সেটা দেখব।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার পুলিশ গত 14ই ডিসেম্বর অজার মাঠের জলাশয় থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। মৃত্যুর তদন্ত নেমে ফেলে আসা হেলমেটের সূত্র ধরে তদন্ত চালিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। অভিযুক্তের নাম ধীরেন দাস ও সবিতা দাস। জানা গেছে দুই অভিযুক্ত খুন হওয়া ব্যক্তির মেসো ও মাসি মানসিক ভারসাম্যহীন বোনপোকে বাইকে চাপিয়ে ফাঁকা মাঠের কাছে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে মেসো মাসির বিরুদ্ধে। সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন বোনপো পরিমল জানার কাজকর্মে অতিষ্ঠ মেসোর পরিবারের লোকজন। কখনো সাইকেল চুরি, কখনো লোকের বাসনপত্র চুরি, কখনো কখনো কোথাও গণ্ডগোল সহ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ত পরিমল, আর তার দায় নিতে হতো অভিযুক্তদের। ছোটবেলা থেকেই মেসো বাড়িতেই বড় হয়েছিল পরিমল। পরিমলের কাজকর্মে তিতি বিরক্ত হয়েই 13ই ডিসেম্বর রাতের অন্ধকারে বাইকে নিয়ে গিয়ে মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন করে বলে জানা গেছে। 14ই ডিসেম্বর খেজুরি থানার বীরবন্দরে অজয়া গ্রামে ফাঁকা মাঠের আলের মাঝে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। তারপরে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে আসে পুলিশের একাধিক জায়গায় সিসিটিভির ফুটেজ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার মিতুল দে। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, তবে মানুষের আপদে বিপদে থাকা ধীরেন দাসে এই কাজ করতে পারে বিশ্বাস করতে পারছেন না আত্মীয়রা। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে কাঁথি মহকুমা আদালতে পেশ খেজুরি থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী পরিমলকে প্রচুর মদ্যপান করিয়ে অচৈতন্য করেই খুন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভাবতে পারছেন, যে মাসি মেসোর কাছে মানুষ, সেই মাসি মেসো বাধ্য হয়েছে তাকে খুন করতে। কারণ যেটা বলছে, সাম্প্রতিককালে তার চাল, মানে তার চাল চলন কাজকর্ম তিতি বিরক্ত। কখন বাজে, ছোটোবেলা থেকে সন্তানের মতো করে যখন মানুষ করেছে, তার এই কারণের জন্য বলতে গেলে একদম নিজের সন্তান, কখন নিজের সন্তানকে খুন করতে পারে জানেন? পারিবারিক যন্ত্রণা, বাকি যে পরিবারের লোকজন আছে তারা তিতি বিরক্ত হয়ে গেছে, আর সেই তিতি বিরক্ত হয়ে গিয়েই তারা কিন্তু একদম পরিষ্কার একটা মানে পরিষ্কার ডিসিশন নিয়ে নেয়। রাতের অন্ধকারে তাকে নিয়ে গেছে, সেখানে মদ খাইয়েছে, মদ খাইয়ে শ্বাসরোধ করে তাকে খুন করেছে। ভয়ঙ্কর, মানে ভাবলে গা কাটা দেয় যে কিভাবে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের জেলার যে প্রতিনিধি আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। প্রসূন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। সত্যি কথা বলতে একদম চমকে যাচ্ছি, যে মাসি মেসোর কাছে ছোটবেলা থেকে মানুষ, সেই মাসি মেসো নাকি শ্বাসরোধ করে খুন করেছে। একটু সার্বিক ঘটনাটা একটু বলবে দর্শকদের? দেখো, একেবারে মর্মান্তিক ঘটনা। তবে যেটা জানা যায়, কয়েকদিন আগেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। মূলত পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায়, এখানে একটি গ্রামেতে একটি অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার হয় এক যুবকের। সেটা নিয়ে যখন খোঁজ খবর পাওয়া যায়, তখন দেখতে পাওয়া যায় যে পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করেছিল। কিন্তু মজার বিষয় এখানেই, একটি হেলমেট কিন্তু পুলিশকে অনেকটা এই তৎপর করেছিল এই সত্য সন্ধানের বিষয়। এটি মূলত কিছুটা দূরে একটি হেলমেট পাওয়া যায়, নীল রঙের একটি হেলমেট পাওয়া যায়, এবং সেই হেলমেট থেকে কিন্তু অনুসন্ধান করে পুলিশ, এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ রাস্তাঘাটের, সেই ফুটেজ থেকে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে এই ঘটনার পিছনে তার বাড়ির লোকই, অর্থাৎ তার মাসি বা মেসো, এই তাদের পরিবার কিন্তু যুক্ত রয়েছে এই খুনের পিছনে। সব মিলিয়ে কিন্তু যেটা জানা যায় যে, এবং আমাদের পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার তিনি প্রেসমিট করে এবং তিনি পরিষ্কারভাবে বিষয়টি জানান যে খেজুরি থানার পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়ে এবং মূল সত্য অনুসন্ধান তারা করে, এবং তারা স্বীকারও করে শেষমেশ যে এই যুবক তার মাসির বাড়ি ছোটবেলা থেকে থাকতো, এবং মূলত তাদের যেটা অভিযোগ, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি চুরি করতো বা বিভিন্ন রকম গন্ডগোল পাকাতো, এমনটাই কিন্তু অভিযোগ, এবং যার কারণে তাদের
পরিবারে রীতিমতো অশান্তি চলতো এবং বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে হতো এবং একাধিকবার বিভিন্ন ছোটখাটো চুরির ঘটনা ঘটিয়েছে ওই যুবক এবং তার মানসিকভাবে একটু বিকৃতি ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছে তার পরিবারের তরফ থেকে। সব মিলে বুঝতে পারছে যে ব্যাপারটা ওই যুবকের একটু মানসিক বিভ্রান্তি ছিল, কিন্তু তাকে পরে প্রচন্ড পরিমাণ মদ্যপান করিয়ে দূরবর্তী স্থানে তাকে নিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে কিন্তু মারা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে তথ্য উঠে আসছে। সব মিলিয়ে এই চাঞ্চল্যকর তথ্য এবং মূলত তার পরিবারের লোকজনই তাকে মূলত তার মাসি মেসো এর সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তবে এই পরিবার স্থানীয় মানুষজন তারা কিন্তু রীতিমতো হতবাক যে মাসি মেসো তাদের যে তারা কিন্তু বুঝতে পারেনি যে তারা এতটাই নিষ্ঠুর প্রকৃতির মানুষ যে এটা কিন্তু সাধারণ প্রতিবেশীরা তারা কিন্তু বুঝে উঠতে পারেনি। যখন এই পুলিশের কাছে তারা স্বীকার করে যে এই ঘটনার পিছনে তারা মাসি মেসো রয়েছে, এটার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ গ্রেপ্তার করে। সব মিলে কিন্তু একটি হেলমেট কিন্তু সম্পূর্ণ তথ্য অনুসন্ধান করে দিল পুলিশকে যে এই যুবকের মৃত্যুর পিছনে রয়েছে তারা নিজের ঘরের লোক অর্থাৎ মাসি মেসো। এই বিষয় একদম একটা জিনিস তো তবে বলাই যায়, যদি রাজনৈতিক চাপ না থাকে পুলিশ তদন্ত করে যে কোনো সময় আসামিকে ধরতে পারে। একেবারে এবং বর্তমানে পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার তিনি একাধিকবার কয়েকদিনের মধ্যে নতুন যিনি এসেছেন মিথুন কুমার দে, তিনি কিন্তু একাধিক পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন ঘটনার তথ্য কিন্তু উঠে আসছেন এবং প্রেসমিট করছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে একটা ভালো সম্পর্ক করেছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে তিনি কয়েকদিনের মধ্যে এই একাধিক যে সমস্ত রহস্য বা মার্ডার বা বিভিন্ন রাজনৈতিক সমস্যা তিনি কিন্তু সমাধান করার চেষ্টা করছেন। পুলিশের যে সঠিক যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু নিলে যে বড় সড়ো জিনিস উদ্ধার হতে পারে বা সমাধান হতে পারে সেটা কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি। একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাকে ধন্যবাদ। যে মিতুল কুমার দে আপনারা জানেন, একদম যাকে বলা হয় ওই দাবাং পুলিশ অফিসার। কেন বলছি, তিনি ছিলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডে এবং ডায়মন্ডকে এক হাতে শাসন করেছেন তিনি। ডায়মন্ডে বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য প্রাণপণভাবে তিনি কিন্তু চেষ্টা করে গেছে। সেখানকার মানুষের নয়নের মণি ছিলেন, দাবাং অফিসার বলে পরিচিত। বিরোধীদের কাছে তো আরও অনেক কিছু আছে, তবে সেটা আমি যাব না। তবে মেদিনীপুরে এই ঠিক নির্বাচনের আগে তার মেদিনীপুরের এই বদলিটা কিন্তু অনেকটাই রহস্য তুলছে, সত্যি কথা বলি। হ্যাঁ, কেন এই নির্বাচনের আগে মিথুনকে ডায়মন্ড থেকে ওখানে নিয়ে যাওয়া হলো একদম শুভেন্দুর ঘরে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকবেই। তবে যাই হোক, আমাদের নজর তো থাকবেই যে আজকে যে ঘটনা পুলিশের সাফল্য দেখলাম, আমরা তো এমনটাই চাই। তবে এটা নিয়ে উৎসাহ পাওয়ার কিছু নেই, কারণ পুলিশ অপরাধীদের ধরবে, এটা পুলিশের কাজ, আর আমরা সংবাদ পরিবেশন করব, এটা আমাদের কাজ। তবে আমরা চাইব দ্রুত এই তদন্ত শেষ হোক এবং মূল অপরাধীর শাস্তি হোক। আমরা পরবর্তী খবর একটু যাওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। একদম যেটা এবার বলি যে অবশেষে কিন্তু শীত জাঁকিয়ে বসেছে। আমরা বলছিলাম পৌষ মাস, একদম শীত জাঁকিয়ে বসেছে বাংলায়। আর বিশেষ করে যদি বলেন যে সব জায়গায় কিন্তু আসানসোল, শিল্পাঞ্চল আসানসোলের যদি সকালের আজকে ছবিটা দেখাই না, আপনারা চমকে যাবেন। কারণ হচ্ছে ভোর হতেই একটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। এমনি ঠান্ডা এখন মোটামুটি আবহাওয়া রয়েছে কয়েকদিন ধরে, কিন্তু তার মধ্যে ভোরের দিকে যেটা হচ্ছে অসম্ভব কুয়াশা পড়ছে, যেটা যানবাহনের গতিকে ধীরে করছে এবং দুর্ঘটনা ঘটার বিভিন্ন রকম আশঙ্কা থাকছে। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছে, একবার আপনাদের দেখাই। জাঁকিয়ে শীত আসানসোল শিল্পাঞ্চল জুড়ে, সকাল থেকেই ভারী কুয়াশার চাদরে মুড়েছে শিল্পাঞ্চল। কুয়াশার কারণে রাস্তায় চলাচল অসুবিধার সম্মুখীন হচ্ছে পথ চলতি মানুষ। একটাই অসুবিধা যে যারা বড় গাড়ি নিয়ে আসছে, বাইরে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে বলবো গাড়িটা যেমন 20 স্পিডে নিয়ে আসে, মানুষের যেমন বিপদ যেমন না হয়। যেমন ছোটো ছোটো যারা বাইক বা নিয়ে আসছে তারা সরলীভাবে গাড়ি যেমন লাইট জ্বালিয়ে ডেপা জ্বালিয়ে যেমন গাড়ি চালায়, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে, যা কুয়াশা সকাল দিয়ে হয়েছে। যানবাহনের গতি কম, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শিল্পাঞ্চলবাসী।
ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আসানসোল। একদম এই ছবি আজকে সকালের ছিল শিল্পাঞ্চলের, যে ছবি দেখে সত্যি মানে আপনারা হয়তো এই ছবির মজাটা নিচ্ছেন, সৌন্দর্যটা আপনাদের চোখে পড়ছে, কিন্তু ভয়াবহতাটা কিন্তু আছে। কারণ সকালবেলা যে হারে এই শিল্পাঞ্চলে গাড়ি ঘোড়া চলে, সতর্ক থাকাটা ভীষণ। আগামীকালও যে এর একটা পূর্বাভাস রয়েছে, আকাশ মেঘলা থাকবে, মেঘলা তো থাকবেই এবং কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে বাংলার জুড়েই। তবে আমরা এবার একটু পরের খবরে যাব, একটু আপনাদের পরের খবরে যাই। যে খবরটা পরে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের বলেই দিই, পরের খবরটা মালদার খবর রয়েছে। মালদার খবর বলতে আপনাকে বলেই দিই যে হুমায়ুন কবির প্রার্থী হয়ে, হুমায়ুন কবির দল করেছে, নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। আমরা সত্যি বাংলার মানুষ প্রত্যাশা করেছিলাম যে কি যেন বাবর ঠাবর এরকম একটা পার্টি হবে, হ্যাঁ, জনতা উন্নয়ন পার্টি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা একটু ছবিটা আপনাদের দেখাই। হ্যাঁ, চলুন। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর নাম প্রকাশ আসতেই সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে আফসোস নেই, নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ, জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো, আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। মানুষজন একদিকে নাম প্রকাশে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদায় পুলিশ এবং রাজনৈতিক মহলে। যদিও মুচকরা বিবি নতুন দলের পার্টি হওয়ার ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন, একটা পাগল মানুষ। সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাঁত ফোটাতে পারে না, তো হুমায়ুন কবির ছাড়েন এসব পাগলের কথা। যেখানে খুশি দাঁড়াক, উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক, তখন বুঝবো উনি নেতা। দক্ষিণ মালদা বিজেপির তারক ঘোষ জানান, হুমায়ুন কবিরের দল এটা টিএমসির একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে 2026-এর নির্বাচনে বিসর্জন দিতে। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট। উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে 2026-এ বিসর্জন দেওয়া। অতএব আমরা লক্ষ্যে অটুট। আগামী 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, কে কোন দল করছে তাতে আমাদের মাথা ব্যথা নেই। দেখুন, কে কি করছে আমার দেখা নেই। ইলেকশন হবে, বাক্স খুলে পরিচয় পাওয়া যাবে। মালদায়, বিশেষ করে মালদায় তো রেজাউল করিম আছে। রেজাউল করিম অন্যান্য দলকে চ্যালেঞ্জ করে বলছে, বাক্স যেদিন খুলবেন সেদিন দেখিয়ে দেবো কার কত ভোট হয়েছে। 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে, বলতে পারবে শুধু সময়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম খুব অদ্ভুত মানে একটা লড়াই আমরা দেখছি, ঠিক আছে। কেন বলবেন বলুন তো ওই অদ্ভুত লড়াই দেখছি? এত অদ্ভুত লড়াই এই কারণেই বলবো, কারণ হচ্ছে সবাই সবার মতো করে বলছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তৃণমূল যে কথাটা বলছে সে কথাটা ভালো লাগছে, কিন্তু যদি ওনার চাকরিটা না যেত, যাই হোক ওনার চাকরি, ওনার সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা আজ চলে গেছে, এটা খুব বেদনাদায়ক ব্যাপার। কারণ হচ্ছে দোষ একটাই, যে উনি
হুমায়ুন কবিরের ইসেতে কাজ করেছে। আমরা চাইব, উনি বলছেন উনি আশাবাদী, জেতার ব্যাপারে আশাবাদী। তবে আমরা সরাসরি আমাদের যে যিনি প্রতিনিধি আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের মালদা থেকে প্রতিনিধি রয়েছেন। শানু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শানু, আমাকে একটু কথা বলো তো, এই যে আমাদের মানে যিনি প্রার্থী হয়েছেন, যেটা শোনা যাচ্ছে, সার্বিক খবরটা আমি তোমার কাছ থেকে নিতে চাইছি। একদমই বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখবো যে 22 তারিখে কিন্তু হুমায়ুন কবির নতুন দলের ঘোষণা করেছেন, জনতা উন্নয়ন পার্টি। আর সেই দলের প্রার্থী হিসাবে কিন্তু মালদার বৈষ্ণবনগর বিধানসভা থেকে নাম ঘোষণা করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ারের। আর দেখো, সিভিক ভলেন্টিয়ারের কিন্তু পোশাক ছেড়ে এবার সরাসরি রাজনৈতিক ময়দানে কিন্তু পা রাখবেন মুজগেরা বিবি। আর বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত দলের হয়ে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা থেকে কিন্তু তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর দেখো, এই তার নাম শুরু হতেই কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে পুলিশ মহলেও কিন্তু জোর চর্চা শুরু হয়েছিল। আর তাকে এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। আর যদিও এই ঘটনায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন মুজগেরা বিবি সিভিক ভলেন্টিয়ার। আর তার কথা, তিনি জানাচ্ছেন যে নির্বাচনের লড়াইটাই এখন তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর জয়ের ব্যাপারে তিনি একদমই আশাবাদী। আর প্রার্থী ঘোষণার পর থেকে মালদার পুলিশ মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল, এখন মুজগেরা বিবি কিন্তু জোর চর্চা। আর যদিও এই ঘটনা সামনে আসছে, কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু আলোচনা কিন্তু একটা বিন্দু তৈরি হয়েছে। আর তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরফে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বলে এমনটাই কিন্তু দলীয় সূত্রে খবর আমরা পাচ্ছি। তবে নতুন দল হওয়ায় কি ঘটনাটিকে তারা তেমন আমল দিচ্ছে না বলেই কি রাজনৈতিক সূত্রের দাবি। তবে বৈষ্ণবনগর ব্লকের বিনননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এই মুজগেরা বিবি। আর তার স্বামী হচ্ছে কুরবান আলী আনসারি, একজন সমাজসেবী এবং স্বেচ্ছাসেবী। আর কুরবান আনসারি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই। তারপর নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মুজগেরা বিবি যেটা জানাচ্ছেন যে রাজনীতিতে এই প্রথম তিনি সক্রিয়ভাবে নামলেন এবং তার রাজনৈতিক গুরু কিন্তু বিধায়ক হুমায়ুন কবির যেইভাবে নির্দেশ দিবেন সেই নির্দেশ হিসেবেই তিনি কিন্তু কাজ করবেন। তার যে সিভিক ভলেন্টিয়ার থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এ নিয়ে কিন্তু তার কোনো আক্ষেপ নাই, এমনটা কিন্তু জানাচ্ছেন মুজগেরা বিবি। একদম, একদিকে একজন দেখা গেল বালিগঞ্জের প্রার্থীকে সরিয়ে দেওয়া হলো, আর একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে গেল প্রার্থী হওয়ার জন্য। আগামী দিন যেটা বলছে তৃণমূলের থেকে বলছে যে জামানত বাজেয়াপ্ত হবে, মানে হুমায়ুন কবিরের প্রার্থী এখানে দাঁড়ালে, মানে হুমায়ুন কবিরকে তো পাত্তাই দিচ্ছে না, কিন্তু যেরকম বলছে কোনো এক সময় তো তাদের দলের লোক ছিল। তো এই যে যিনি দাঁড়িয়েছে বলছে জামানত বাজেয়াপ্ত হবে, কি মনে হয় তেমনটা কি আশঙ্কা করা যায়? একদমই, যে প্রার্থী বৈষ্ণবনগর বিধানসভার মুজগেরা বিবি তিনি জানাচ্ছেন যে শাসক দল এখানে কোনো ফ্যাক্টর নয়, আর মেন ফ্যাক্টর হচ্ছে বিজেপিকে হারিয়ে আমরা জয়ী হব আর হুমায়ুন কবিরের কিন্তু আমরা এই সিট দখল করব, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। অসংখ্য ধন্যবাদ শানু তোমাকে। একদম ভাবুন একবার, একটা নতুন দল এসে একদম যদি বলেন শাসক দলের মাথার উপর কিন্তু নতুন একটা যন্ত্রণা। যদি নাই হতো তাহলে সিভিক ভলেন্টিয়ার চাকরিটা খেয়ে নেবে কেন? তাহলে দেখা যাক, আমরাও সময়ের অপেক্ষা করব, সময়ের কথা বলবে। আর এক্সপ্রেস নিউজ কি করবে? খবর নেবে আর খবর দেবে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আর ঠিক সন্ধ্যে 7টায় আমি বিপ্লব আপনাদের সঙ্গে থাকবো এক্সপ্রেস অনলাইনে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।